নমস্কার। বিখ্যাত কবিতার লাইন ছিল, রেখেছো বাঙালি করে মানুষ করনি। তো সেই লাইনটা শোনা যাচ্ছে বদলে গেছে, বদলে গিয়ে এখন হয়েছে রেখেছো বাঙালি করে নাগরিক করনি। অর্থাৎ কিনা বাঙালি হলে যে ভারতবর্ষের নাগরিকত্ব বাই ডিফল্ট পাওয়া যাবে না, এটা একদম পরিষ্কার, মোটামুটি অফিসিয়াল হয়ে গেছে। নানা খবর আসছে ভারতবর্ষের নানা প্রান্ত থেকে গত এক মাস ধরে। গত 10ই জুন প্রথম খবরটা আসে, আমি অন্তত প্রথম পাই, তার আগেও খবর থাকতে পারে, যে 10ই জুন খবর আসে মালদা, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান থেকে মুম্বাইতে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন কিছুজন, তারা বাঙালি এবং সংখ্যালঘু। তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে গেছে মুম্বাই পুলিশ। এই খবরটা আসে 10ই জুন। পরিযায়ী শ্রমিক বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম খবরটা দেন এবং তারপর তিনি এটাও জানান যে পরিযায়ী শ্রমিক বোর্ড এবং পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। আটক শ্রমিকদের যে পরিবার, তাদের তরফ থেকে যাবতীয় প্রয়োজনীয় পরিচয়পত্র এবং অন্যান্য নথি মুম্বাই পুলিশকে পাঠানো হয়। কিন্তু এইখানেই যদি পুরোটা মিটে যেত তাহলে এই অনুষ্ঠান করার দরকারই ছিল না, বাঙালি তাহলে নাগরিকই হতে পারত। তো তারপরে যেটা হয় সেটাই নাটকীয়, বা ততটা নাটকীয় নয়, যেটা হওয়ার সেটাই হয়। আশ্চর্যজনকভাবে সরকার, পরিযায়ী বোর্ড বা পুলিশ কাউকে কিচ্ছু না জানিয়ে তাদের মধ্যে অন্তত 5 জনকে বিএসএফের হাতে তুলে দেয় মহারাষ্ট্র পুলিশ, এবং বিএসএফ সেই মহারাষ্ট্র থেকে নিয়ে এসে বাংলায়, তারপর পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। এখন যেটা আমি জানি না সেটা হচ্ছে যে মহারাষ্ট্র পুলিশই তাদেরকে বাংলায় নিয়ে এসেছিল কিনা, নাকি বিএসএফ ওখান থেকে তুলে বাংলায় নিয়ে এসেছিল সেটা জানা নেই, পুরোটাই রহস্যাবৃত। কিন্তু তাদের যে ঠেলে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এই নিয়ে কোনো সন্দেহ নেই। কেন সন্দেহ নেই? কারণ এ নিয়ে যথেষ্ট ভিডিও হয়েছিল। অবশেষে 5 দিন পরে 15ই জুন মুর্শিদাবাদের নাজিমুদ্দিন মণ্ডল, বেলডাঙ্গার মিনারুল শেখ এবং পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মোস্তাফা কামালকে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে চাপে পড়ে বাংলাদেশ থেকে ফিরিয়ে এনে বিএসএফ পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেয়। তো যেটা রহস্যাবৃত এবং অত্যন্ত উদ্বেগজনক, যে মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গের সীমান্তে এনে পুশব্যাক করে ঠেলে ফেলে দেওয়া হলো, এবং এটা কোন আইনে পড়ে আমি জানি না, এবং অতটা দূরত্ব অতিক্রম করা হলো কিভাবে, আইনি না বেআইনি, এবং বাঙালিদের জন্যই কি এই ট্রিটমেন্ট সেটা আমাদের জানা নেই। এটা রহস্যাবৃত এবং অত্যন্ত উদ্বেগজনক। তো এটাই একমাত্র ঘটনা হলে নতুন করে আলাদা করে কিছু বলার থাকতো না, কারণ বিএসএফ তো আর ঠিক স্বর্গ থেকে পড়েনি, তাদের যথেষ্ট অপকীর্তি আছে। কিন্তু এই ঘটনাটা ঘটতেই থাকে। এটা ছিল 15ই জুন। পরের দিন 16ই জুন খুঁজে পাওয়া যায় ঠিক এরকম আরও 2 জনকে। মুর্শিদাবাদের হরিহর পাড়ার শামীম খান এবং ভগবান গোলার মেহবুব শেখ, তাদেরও ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে। তাদেরকে একইভাবে উদ্ধার করে নিজের নিজের বাড়িতে পাঠানো হয়, কারণ হইচই হয়েছিল। হইচইয়ের বাইরে আর কাকে যে কী করা হয়েছে সে তো জানা নেই। এই দুটো খবর পরপর 2 দিন বেরোয়, এবং ওই দিনই 16 তারিখে জানতে পারা যায় যে এবার মুর্শিদাবাদ আর নয়, উত্তর 24 পরগনায় চলে এসেছে ব্যাপারটা। উত্তর 24 পরগনার বাগদার হরিহরপুরের বাসিন্দা স্বামী স্ত্রী ফজর মণ্ডল এবং তসলিমা মণ্ডল, এই দুজনকেও ঠিক এই একইভাবে বাংলাদেশে পাঠানো হয়েছে, এবং আবার এই একই কুনাট্য রঙ্গ চলতে থাকে। বিএসএফ ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, খবর আসে, হইচই হয়, বিএসএফকে চাপ দেওয়া হয়, পরিযায়ী বোর্ড চাপ দেয়, এবং অবশেষে বিএসএফ এবং বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে এদের 2 জনকে উত্তর দিনাজপুরের বিন্দল থেকে সীমান্ত দিয়ে ফেরত এনে রায়গঞ্জ থানায় পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। মানে এদের প্রায় ত্রিভুবন দর্শন হয়ে গেল। এদেরকে ভারতবর্ষের অন্য অঞ্চল থেকে এদের পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে, সেখান থেকে আবার তুলে এনে উত্তর দিনাজপুরে পাঠানো হলো, যদিও এদের বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনায়। মানে এই পুরো জিনিসটা বিএসএফ এমন জায়গায় নিয়ে গেছে, তারা এটা খুব সহজে করে ফেলতে পারছে। ফলে পর্দার আড়ালে যে কত কিছু ঘটছে সেটা আমার জানা নেই। তো যাই হোক, এই 2 জনের ক্ষেত্রে এটা এই দুর্ভাগ্যজনক কিছু ঘটেনি, যা ঘটেছে সেটা যথেষ্ট দুর্ভাগ্যজনক, কিন্তু এর মধ্যে সৌভাগ্য এই যে তারা ফিরে আসতে পেরেছেন। এবং এর ঠিক 2 দিন পরে জুনের 28 তারিখ অভিযোগ আসে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে উড়িষ্যায় যাওয়া 300 বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার। এতক্ষণ কিন্তু বাঙালির সঙ্গে ছিল একটা সংখ্যালঘুত্বের ব্যাপার, সংখ্যালঘু আইডেন্টিটির ব্যাপার ছিল, এখন আর সব নেই। উড়িষ্যায় পরপর খবর আসতে শুরু করে। প্রথমটা জুনের 28, এর আগেও আসছিল, কিন্তু এটাই বড় খবর বলবো না, এই প্রথমটা ছিল অভিযোগ যে 300 বাঙালিকে বাঙালি বলে বাংলাদেশি আখ্যা দিয়ে তকমা দিয়ে অত্যাচার করা হয়। তো
এটা ছিল নিছক অভিযোগ। পরের দিন দেখা যায় যে অভিযোগ শুধু নয়, খবর আসতে শুরু করেছে। খবর আসে যে বীরভূমের 19 জন ফেরিওয়ালাকে, যারা নিয়মিতভাবে উড়িষ্যায় জিনিস ফেরি করতে যেতেন, ওটা তাদের নিয়মিত কার্যক্রমের মধ্যে অংশগত ছিল, অংশ ছিল। এবং ঠিক ঠিক যে জিনিসটা কাশ্মীর থেকে বিভিন্ন শালওয়ালারা আসেন পশ্চিমবঙ্গে, ঠিক একইভাবে ওনারা উড়িষ্যায় যেতেন ফেরি করতে। তো এরকম 19 জন ফেরিওয়ালাকে বাংলাদেশি তকমা দিয়ে উড়িষ্যার বালেশ্বরের ডিটেনশন ক্যাম্পে আটক। ভাবুন, এইবার কিন্তু ধর্ম শুধু নয়, বাঙালি হলেই আটক করা হচ্ছে, ধর্ম থেকে সরে আসছে ব্যাপারটা, এবং ডিটেনশন ক্যাম্পে সোজা পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং ওই একই দিনে আমরা খবর পাই যে দিল্লিতে বাংলায় কথা বলার জন্য আটক হয়েছেন কিছু বাঙালি। দেখুন, ব্যাপারটা সরে আসছে হিন্দুত্ব থেকে, মুসলমানত্ব থেকে সোজা বাঙালিত্বের দিকে। আমার মনে পড়ছে যে 21-এর নির্বাচনের ঠিক আগে কৈলাস বিজয়বর্গীয় আরও অনেকের সঙ্গে অনুপ্রবেশের ভয়ঙ্কর বিবরণ দিয়েছিলেন। অনুপ্রবেশে নাকি গোটা ভারতবর্ষ ছেয়ে গেছে বাংলাদেশে অনুপ্রবেশে। তো তার রোমহর্ষক বিবরণ পাওয়া যেত। কেউ বলতেন 1 কোটি, কেউ বলতেন 2 কোটি। এবার যদি 2 কোটি হয়, বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি, তার মধ্যে 2 কোটি ভারতবর্ষে, সে এক ভয়ঙ্কর ব্যাপার। সংখ্যাতত্ত্ববিদরা শুনলে হে হে করে উড়িয়ে দেবেন, কিন্তু এই গল্প রচনায় আমাদের কোনো অসুবিধা নেই। যাই হোক, বিজয়বর্গী তখন বলছিলেন যে কী পরিমাণে ছেয়ে গেছে বাংলাদেশিতে, যে ওনার বাড়ির পাশে কে নাকি নির্মাণ শ্রমিক ছিল, কারা, তারা একসঙ্গে বসে চিঁড়ে খাচ্ছিল। ভাবুন, চিঁড়ে হচ্ছে বাঙালিদের স্টেপল ফুড, তারা খেয়েই থাকে, চিঁড়ে মুড়ি, ভাত তো খাই, কিন্তু উনি বাংলাদেশি প্রমাণ করছেন কি করে? চিঁড়ে দিয়ে। একইভাবে বাংলাদেশি প্রমাণ করা হচ্ছে বাংলা ভাষা দিয়ে। এটা নতুন কিছু নয়, কিন্তু এখন ব্যাপারটা ফর্মালিটিতে পৌঁছে গেছে। এখন ঠিক এইভাবে বিজয়বর্গী শুধু মুখে বলেছিলেন, এখন সেটা কাজে করে দেখানো হচ্ছে। তো এইটা শুধু এখানে আটকে নেই, ফর্মালিটি হয়ে গেছে। কি করে বুঝলাম? না, সরকার একটা চিঠি দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার একটা চিঠি দিয়েছে উড়িষ্যা সরকারকে, যে উড়িষ্যার বিস্তীর্ণ এলাকা, অন্তত 5-6টা এলাকা জুড়ে এই ধরনের বেআইনি আটক চলছে। এবং সেটা কেন করা হচ্ছে? না, কোনো ধর্মীয় ভিত্তির অভিযোগ আনা হয়নি, বাংলা বললেই বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে। তো মজার ব্যাপারটা হচ্ছে যে বাংলা হচ্ছে বাংলাদেশ এবং বাংলা উভয় জায়গারই মানুষের মাতৃভাষা। এটা যেমন ঠিক, একইভাবে তামিল হচ্ছে শ্রীলঙ্কার একটা অংশ এবং তামিলনাড়ু এই 2 জায়গারই মাতৃভাষা। নেপালি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের একটা অংশের এবং নেপালের মানুষের মাতৃভাষা। এবং হিন্দুস্তানি যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ভারতবর্ষের পশ্চিম দিকে একটা অংশের এবং পাকিস্তানের একটা অংশের মাতৃভাষা। পাঞ্জাবি ভারতবর্ষের একটা অংশের এবং পাকিস্তানের একটা অংশের মাতৃভাষা। তো পাঞ্জাবি শুনলে, তামিল শুনলে, নেপালি শুনলে, হিন্দুস্তানি শুনলে, হিন্দি যেটা বলি আমরা, কেউ যদি বলে যে এরা হচ্ছে পাকিস্তানি, তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সেখানে বিক্ষোভ হবে, সম্ভবত মেরে ঠ্যাং খোঁড়াও করে দেওয়া হবে। কারোর এরকম বলার কোনো সাহস নেই। কিন্তু বাঙালি হলে বলা হচ্ছে এরা বাংলাদেশি বলে আটক করে দেওয়া হচ্ছে, কারণ বাঙালি হলো নরম। তো নরম কি? বাংলার সবাই নরম, সরকার নরম, সরকার কিছু করছে না তা বলবো না। চিঠি দিয়েছে, সেটা তো বললামই, চিঠি দিয়ে প্রতিবাদ করেছে, এবং পরিযায়ী বোর্ড সে তো সরকারেরই, সে উদ্ধার করার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। কিন্তু হওয়ার কথা ছিল এর থেকে অনেক অনেক বেশি। ধরুন, ওই যে বললাম যে আপনি হিন্দুস্তানি তো দেখলেই বলতে লাগলেন এরা হলো পাকিস্তানি, বলে বের করে দেওয়ার উপক্রম করলেন। বা ধরুন আপনি গুজরাটিদের তাড়াতে শুরু করলেন, গুজরাটিদের পশ্চিমবঙ্গ থেকে ধরে তাড়াতে শুরু করলেন, আটক করতে শুরু করলেন, তো কি হতো? তো গুজরাটের এমপি এমএলএরা গর্জে উঠতেন, শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের এমপি এমএলএরাও গর্জে উঠতেন। গুজরাটে বিক্ষোভ হতো, হয়তো বন্ধ হতো। তারপর এখন সরকার, কেন্দ্রীয় সরকার তো গুজরাটিরা, তারা হয়তো ইডি সিবিআই নামিয়ে দিতেন। সেটা যদি অন্য রাজ্যের ক্ষেত্রে নাও হয়, অন্তত বিধানসভায় তোলপাড় হতো, লোকসভা খুললে ইস্যু হতো, বিরোধীরা সরকারের জামা প্যান্ট একদম খুলে নিতেন। কিন্তু এক্ষেত্রে সেসব কিছু হচ্ছে না। তো সরকার তো শুধু মিনমিন করে কোনো রকমে বলছে এরকম তো হবার কথা নয়, কেন এরকম হচ্ছে? বিরোধীরা সরকারের সমালোচনা করবেন কি, চাপ দেবেন কি? একদল তো নিজেরাই, অর্থাৎ হিন্দুত্ববাদী যারা, তারা তো নিজেরাই ওই সমস্ত জায়গাগুলোতে শাসন করেন। হরিয়ানা বলুন, দিল্লি বলুন,
উত্তরপ্রদেশ বলুন, মহারাষ্ট্র বলুন, গুজরাট বলুন, উড়িষ্যা বলুন, যেখান থেকে বাঙালিদের তাড়ানো হচ্ছে, আজ নয় অনেকদিন আগে থেকে তাড়ানো হচ্ছে। এর আগে সংখ্যালঘুরা গরু খাচ্ছেন এই সন্দেহে মেরে খুন করা হয়েছিল, এরকম অনেকগুলো ঘটনা সামনে এসেছিল, তো অনেকদিন ধরে হচ্ছে। তো তারা তো ওই সমস্ত জায়গাতেই, রাজ্যে তাদের বলার কোনো মুখ নেই এবং ইচ্ছেও নেই, কারণ বাঙালি বিতাড়ন, এনআরসির ছদ্মবেশে বাঙালি বিতাড়ন হচ্ছে তাদেরই এজেন্ডা। এবার বাঙালিকে বাংলা থেকে তাড়িয়ে দিয়ে দেবো এই এজেন্ডা নিয়ে তারা রাজনীতি করছেন বাংলার বুকে। এক হাস্যকর ব্যাপার। তার থেকেও বড় হাস্যকর এবং ট্র্যাজিক ব্যাপার হলো, বাঙালিকে তাড়ালে ওনাদেরও হয় তাড়িয়ে দেওয়া হবে, নইলে ওনাদের হিন্দি বলয়ের লোকেদের জুতো চেটে সাফ করে কোনো ক্রমে হাত পা ধরে বাকি জীবনটা কাটাতে হবে। তো ওরা এটা করতেও রাজি আছেন। এইটা হচ্ছে বাঙালির পক্ষে সব থেকে বড় ট্র্যাজেডি এবং একই সঙ্গে হাস্যকর। আর আরেক দল ছোট যারা বিরোধী, তারা তো পড়ে আছেন, তাদের একটাই এজেন্ডা, তারা এসব নিয়ে চেঁচাবেন না, তারা প্রায় বিশ্বমানব, তাদের একটাই এজেন্ডা, আমাদের ছেলে মেয়েগুলো কাজের অভাবে সব বেঙ্গালুরু চলে গেল গো। তো এই নিয়ে তারা দশকের পর দশক কাটিয়ে যাচ্ছে এবং তাদের শক্তিক্ষয় হতে হতে শূন্যে পৌঁছে যাচ্ছে, কিন্তু কাণ্ডজ্ঞান নেই, ওই কথাই তারা বলবেন। এখন যে বেঙ্গালুরুতে তাড়িয়ে চলে গেল কাজ করতে, তা নয়। তা প্রথমত যে মধ্যবিত্তরা বেঙ্গালুরু গেল কি গেল না, এটা রাজ্যের পক্ষে খুব বড় ইস্যু নয়, এটা তাদের বোঝার ক্ষমতা নেই। আর দ্বিতীয়ত, এখন চলে গেল কি গেল না সেটা বড় ইস্যু নয়, গরিব লোকেদের তাড়িয়ে ফেরত পাঠানো হচ্ছে, এটাই বড় ইস্যু হওয়া উচিত। এই নিয়ে রাজ্য তোলপাড় করে দেওয়া উচিত, পশ্চিমবঙ্গ সরকার কি করছে তার জবাব দিয়ে চাওয়া উচিত, কিন্তু সেসবের কোনো প্রশ্নই নেই। আর আছে মিডিয়ার কথা আর কি বলবো, মিডিয়া তো গদি মিডিয়া, দেখলে মনে হয় যে দিল্লি থেকে এজেন্ডা ঠিক করে দিয়েছে কি করে ওই হিন্দুত্ববাদীরা পশ্চিমবঙ্গকে দখল করবে, শুধু তাই নিয়েই তারা চেঁচাচ্ছে। এবং তার আগে তারা যে কি খবর দেয় সে তো আমাদের জানাই আছে, আমরা এই যুদ্ধবিগ্রহের সময় দেখলাম, নতুন করে সেখানে ঢুকবো না। এবং দুঃখের ব্যাপার হচ্ছে যে গদি মিডিয়ার এই সুপরিচিত সবার জানা এজেন্ডার পিছনে কিন্তু শুধু হিন্দুত্ববাদী না, যাদেরকে আমরা প্রগতিশীল বলে জানি, যাদেরকে বাম বলে জানি, তারাও তার পিছনে দৌড়চ্ছেন। তো এর মধ্যেই কিন্তু মানে ওরা চুপ করে আছেন, কেউ মিনমিন করছেন, কেউ কথা বলছেন না, কেউ পক্ষে বলছেন, এসবের মধ্যেই কিন্তু বিষয়টা থেমে নেই। এর মধ্যে আবার আসছে নতুন নির্বাচনী বিধি। বিহারে সেটা ইতিমধ্যেই কায়েম হয়ে গেছে, যেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছিল যে 1987 সালের আগে যারা জন্মেছেন তাদের প্রত্যেককে জন্মস্থান প্রমাণ করতে হবে। 1987 থেকে 2004-এর মধ্যে যারা জন্মেছেন নিজের এবং বাবা বা মার জন্মস্থান দেখাতে হবে, এবং 2004-এর পর এই তিনটেই দেখাতে হবে। তো এরকম একটা বিবৃতি পড়েছিলাম, তারপর শুনেছিলাম সেটা পশ্চিমবঙ্গেও লাগু করা হচ্ছে, কিন্তু শুনেছি বিহারেও কিছু পরিবর্তন হয়েছে, পশ্চিমবঙ্গেও কিছু পরিবর্তন হতে চলেছে, কিন্তু বিজ্ঞপ্তি এখনও চোখে দেখিনি, ফলে আমি সেটা জানি না। তো এই জানি না বলতে এবার মনে পড়ে গেল যে এই জানি না কথাটা নিয়ে আমি আগের একটা ভিডিও বলেছিলাম বলে, তাতে অনেকে তারা আবার নাকি বিকল্প সংবাদ মাধ্যম চালান, তারা খুব রেগে গেছেন। তো তারা বলেছেন এইটা কোনো খবর হচ্ছে না, জানি না। তো তাদেরকে একটা কথাই বলার, যে এটাই হচ্ছে খবর, এটাই হচ্ছে সততা, যে আমি যতটুকু জানি ততটুকু বলবো, তার বাইরে যেটা জানি না সৎভাবে স্বীকার করব। আপনাদের মতো হামবড়াই করে আমরা সব জানি বলে কিছুটা হোয়াটসঅ্যাপ থেকে সংগ্রহ করে এবং কিছুটা জানি তবু বলবো না, ভয়ে নানা ইকুয়েশনে চুপ করে থাকবো, এই জিনিস আমরা করবো না, কারণ আমরাই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক শক্তির হাতে তামাক খায়, তারপর নিজেদের বলে বিকল্প, যারা বিভিন্ন জায়গা থেকে পুঁজি সংগ্রহ করে, কর্পোরেট পুঁজি, তারপর নিজেকে বলে বিকল্প, তারা বলতেই পারে, সেই স্বাধীনতা তাদের আছে, কিন্তু আমরা সেই দলে নেই। তো যাই হোক, জানি না প্রসঙ্গে এই কথাটা বললাম। তো নির্বাচনী বিধিটা পশ্চিমবঙ্গে ঠিক কতটা লাগু হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু যে ব্যাপারটা, উদ্দেশ্যটা, ওরিয়েন্টেশনটা যেটা, সেটা খুব পরিষ্কার, যে এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে, যে আগে ভোটাররা নির্বাচন করতেন যে কারা শাসন করবেন, তো এখন শাসকরা ঠিক করে দিচ্ছেন যে কারা নির্বাচক হবে, কারা ভোট দেবে। তো এইটা করে আমাদের বিখ্যাত প্রধানমন্ত্রী উনি যে এক ঢিলে দুটো পাখি মারলেন, এক হচ্ছে ওনার চিরস্থায়ী ব্যবস্থা তো কায়েম হয়ে যাবে, এবং দুই, পশ্চিমবঙ্গের বুকে বকলমে এনআরসি করে ফেললেন, অথবা এনআরসির পথ প্রশস্ত করে ফেললেন। তো যে ভদ্রলোকেরা এতদিন, বা যে মিডিয়া বা যে রাজনৈতিক শক্তিরা
এতদিন পুরো জিনিসটা নিয়ে চুপ করে আছেন, বাঙালি বিতাড়ন নিয়ে কিচ্ছু বলছেন না, বাবা বাছা করছেন এবং ভাবছেন খুব সম্ভবত যে ভদ্রলোকেরা ভাবছেন যে এটা মধ্যবিত্তদের ব্যাপার কিছু নয়, মধ্যবিত্তদের এজেন্ডাই তো এখন পশ্চিমবঙ্গের রাজনীতির এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে, তো পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতি এবং মিডিয়ার এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। তো যারা ভাবছেন যে মধ্যবিত্তদের গায়ে এতে হাত আঁচ পড়বে না, তারা এনআরসি হলেই কিন্তু ঠেলা টের পাবেন, এই ভোটার তালিকা হলেও ঠেলা টের পাবেন। আসামে যেটা হয়েছে তার পুনরাবৃত্তি ক্রমে আসিতেছে, যেখানে বাঙালি মাত্রেই, বাঙালি হলেই, বাংলা মাতৃভাষা হলেই প্রমাণ নিতে হয়েছে যে তিনি ভারতীয় নাগরিক। এবার সেখানে আছেন কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা, তারা নাকে দড়ি দিয়ে আপনাকে কত ঘোরাবেন সে আপনার ব্যাপার, আর কতজনের কাছে ওনাদের পছন্দের নথিপত্র আছে সেটাও বলা খুব শক্ত। কারণ কি আইন হবে, 87 সালের আগে বার্থ সার্টিফিকেট দিতে হবে নাকি তার আগেরও দিতে হবে, এইসব নিয়ে তো জটিলতা থাকবেই। মোটা কথা আপনাদের এই মধ্যবিত্ত বাঙালিদের ওই হিন্দুত্ববাদীরা সুতো বেঁধে পুতুল নাচের মতো নাচাবেন, এবং শুধু গরিব না আপনারাও নাচবেন। তো এইটা হবে সমস্যা। যারা চেঁচামেচি করছেন না তারাও দেখতে পাবেন সমস্যা তাদের দুয়ারে চলে এসেছে। ফলে রাজনৈতিক দলরা, ভদ্রলোকেরা চুপ থাকুক বা না থাকুন, অবস্থা কিন্তু এখনই বিস্ফোরক। ওই সমস্ত জেলাগুলো যেগুলোর নাম বললাম সেখানে তীব্র ক্ষোভ, এবং তার উপরেই ভোটার তালিকা আসতে চলেছে। ফলে যে কোনো দিন কিন্তু পুরো ব্যবস্থাটা ফেটে পড়তে পারে। ভদ্রলোকেরা বা ওই রাজনৈতিক দলরা যারা এখন চুপচাপ আছেন তারা বলবেন এই কী বিচ্ছিরি ব্যাপার, সবাই হঠাৎ বাঙালি বাঙালি করছে, এত বাঙালিত্ব কিসের, এত প্রাদেশিকতা কিসের। প্রসঙ্গত তাদেরকে একটা ছোট্ট করে শিক্ষা দিয়ে দিই যে প্রাদেশিক বলে কিন্তু কিছু হয় না। ভারতবর্ষে আর কোনো প্রদেশ নেই, ওটা ইংরেজ আমলে ছিল। এখন ভারতবর্ষে যেটা আছে সেটা হলো রাজ্য, ইংরেজিতে যাদেরকে বলে স্টেট, এবং ভারতবর্ষ হলো একটা যুক্তরাষ্ট্র, ইউনিয়ন অফ স্টেটস। তো প্রাদেশিক বলে কিছু হয় না। স্টেট মানে হচ্ছে যে একটা স্টেটের ভাষা হয়, প্রাদেশিক কিছু হয় না। রাজ্যের যে সংস্কৃতি, জাতীয়তা যাকে বলি আমরা, স্টেট থেকে নিয়ে এলে সেটা রাজ্যেই হয়। তো যাই হোক, এরপরে তারা কিন্তু সবাই অবাক হয়ে যাবেন, যারা চুপ করে আছেন, যারা প্রাদেশিক বলেন, তারা বলবেন হঠাৎ সবাই কেন বাঙালি বাঙালি করবে, কারণ প্রাণের দায় করবে। আপনারা হালহীন পালহীন হয়ে আটকে পড়ে থাকবেন, কিন্তু সাধারণ বাঙালি, নিম্নবিত্ত বাঙালি, গরিব বাঙালি এবং মধ্যবিত্ত বাঙালিও এটা নিয়ে কিন্তু চেঁচাতে শুরু করেছে এবং করবে। এটা কিন্তু ভবিতব্য। তো এইটা আবারও বিশ্লেষণ, এইটা কিন্তু খবরগুলো নানা জায়গা থেকে নেওয়া হয়েছে, কারণ আমি মূলত বিশ্লেষণ করি, খবর আলাদা করে দেখাই না। যারা খবরের ঠিকাদার হয়ে বসে আছেন নানা ক্ষেত্রে, তারা এগুলো নিয়ে অনুষ্ঠান করতে পারেন না, বা এমন করে করেন, করলেও কেউ দেখে না। তো ফলে আমাদেরই করতে হয়। ফলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সাইটে আসুন, লেখালেখি করুন। আমরা স্বাধীন মাধ্যম, কারো হাতে তামাক খাই না, গদি মিডিয়া তো নই, সেই সমস্ত জায়গায় এই সমস্ত জিনিস পাবেন না। আমাদের সঙ্গে অবশ্যই থাকুন। তো আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।